পরের দিন সকালে আমায় আন্টির বাসায় রাখতে এসেছেন পূর্ণ। প্রান্ত ভাইয়াকে হলুদ লাগিয়েই তার ছোঁয়া হলুদের ডালা নিয়ে আমরা ছুটে এসেছি তড়িঘড়ি করে, কারণ রাইসার হলুদ শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে। এইবার যেহেতু ঘটা করে বিয়ে হচ্ছে, তাই আত্মীয় স্বজনে রীতিমতো গিজগিজ করছে চারপাশ। আন্টির বাসাতেও এর ব্যতিক্রম হয়নি। বাসায় ঢুকতেই আন্টির সাথে কথা বলে রাইসার কাজিনদের দেখে সেদিকে এগিয়ে গেলাম। পূর্ণ পিছনে আন্টির সাথে কথা বলায় ব্যস্ত আছেন। আমাকে দেখতেই সামা আপু বলল, কি ব্যাপার তুরফা, তোমাকেই খুঁজছিলাম কাল থেকে। শুনেছি ফ্যামিলিকে ফিরে পেয়েছ, তাদের সাথে ভালোই চলছে দিনকাল নাকি? হ্যাঁ আপু, বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কি খবর? নতুন ক্রাশ খেয়েছ নাকি কারো উপর? দুষ্টু হেসে কথাটা বলাতেই পুনরায় কথার ঝুড়ি মেলে বসল রাইসার বিচ্ছু কাজিন দল। আজকে কোনো ছেলেকে পটাবে না পটাবে এসব আলোচনায় সরগরম হল আড্ডা। অনেকদিন পর এসব ফিরে পেয়ে পূর্ণকে এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমি। তাই তো উনাকে ছেড়েই যথারীতি সবার সাথে চলে গেলাম রাইসার কাছে, একসাথে হলুদ ছোঁয়ালাম ওর গালে। এক ফাঁকে চুপি চুপি রাইসার কানে বললাম, তোর বরের গায়ে লাগানো হলুদ নিয়ে এসেছি কিন্তু তোর জন্য। এ হলুদের ছোঁয়ায় দেখবি তোর সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে, বুঝলি? রাইসা লাজুক হেসে মাথা নোয়াল। খানিক বাদে আমায় উনার দিক ইশারা করে বলল, পূর্ণ ভাইয়াও এসেছে দেখছি। দেখ ওখানে একা চেয়ারে বসে ফোন টিপছে। ভাইয়া তো বাহিরের মানুষের সাথে তেমন একটা মিশেন না, তার কাছে যা। বোর হচ্ছে হয়তো বেচারা। এতক্ষণ পর পূর্ণকে দেখে আমার হুঁশ ফিরল, নিজের গল্প গুজবে তো উনার কথা সত্যিই ভুলে গিয়েছিলাম। ফিচলে হেসে বললাম, ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। আমি ভুলেই গিয়েছিলাম তার কথা। অবশ্য বেশিক্ষণ থাকবেনও না উনি, একটু পরেই চলে যাবেন। আমার কথায় রাইসা চোখ বড় করে বলল, তুই থাকবি আজ এখানে? ভাইয়া রাজি হয়েছেন? এটা কিভাবে হলো? সবই আমার বুদ্ধির কামাল। বেশ খানিকটা ভাব নিয়ে কথাটি বলতেই চাপা গুঞ্জন শোনা গেল পেছনে কাজিনদের মধ্যে। সামা আপু এগিয়ে এসে পূর্ণর দিক হাত দিয়ে দেখিয়ে বললেন, এই দেখো সবাই, রাইসার সেই হ্যান্ডসাম ভাসুরটা এখানে এসেছে। ওহ মাই গড, কতদিন পর তাকে আবার দেখলাম। তার মধ্যে কালো পাঞ্জাবি পরে এসেছে, উফ। আমার তো চোখ জুড়িয়ে গেল তাকে দেখেই। আপুটার কথায় সেদিকে তাকাতেই মন বিষাদে ছেয়ে গেল আমার। তার মুখে পূর্ণর প্রশংসা সহ্য হল না একটুও। আর যতই হোক স্বভাবসুলভ কারণেই অন্য মেয়ের মুখে নিজের স্বামীর গুণগান বিতৃষ্ণা জাগালো অন্তরে। ভেতরের দহন হয়তো মুখের অভিব্যক্তিতেও কিছুটা প্রকাশ পেল, যা দৃষ্টিগোচর হল না রাইসার। জ্বালাময়ী হাসি দিয়ে আমায় ফিসফিসিয়ে বলল, কেমন লাগছে বড় যা? অন্য মেয়েদের মুখে আমার শ্রদ্ধেয় ভাসুরের প্রশংসা শুনে আপনি কেমন বোধ করছেন? রাইসার কথায় চোখ পাকিয়ে ওর দিক তাকাতেই কিটকিটিয়ে হেসে উঠল সে। এদিকে বিরক্তিতে চোখমুখ কুঁচকে গেল আমার। কিন্তু সামা আপুর সেসব দিকে পাত্তা নেই, নিজের দিকেই ব্যস্ত আছে সে। হঠাৎ করে আমার দিকে এগিয়ে এসে বলল, এই তুরফা, রাইসার শ্বশুর যেহেতু তোমার চাচা হয় তাহলে তো পূর্ণ তোমার চাচাতো ভাই, তাই না? আপু কি বলতে চাইছেন কিছুটা আন্দাজ করে মাথা নাড়তেই সন্তোষজনক হাসি দিয়ে তিনি বললেন, তাহলে তো হয়েই গেল। তুমি আমার হেল্প করো না প্লিজ। পূর্ণকে আমার সাথে কথা বলতে রাজি করাবে একবার? তার কথায় ছোট ছোট চোখে তাকিয়ে রইলাম। তিনি কি আদৌ জানেন আমাকে কি করতে বলছেন? নাকি আসলেই জানে না যে পূর্ণর সাথে আমার বিয়ে হয়েছে?
আমি কিছু বলার আগেই রাইসা বাহু ধরে টান দিল ওর দিকে। সেদিকে তাকাতেই বলল, বোন, তুই যা ভাবছিস তাই হচ্ছে। শ্যামাপু কিচ্ছু জানে না তোদের বিয়ের ব্যাপারে, ইনফ্যাক্ট আমার কাজিন মহলের কেউই জানে না। আম্মু শুধু বলেছে তুই তোর পরিবারকে পেয়ে তাদের সাথেই থাকিস এখন। সেটা শুনেই সবাই দফারফা হয়েছে, এর বেশি শুনতে আগ্রহ প্রকাশ করেনি, তাই তোদের বিয়ের ব্যাপারে বলাও হয়নি। তাহলে এখন বলছি। এই না, একটু মজা নিতে দে না। কিসের মজা? চোখ পাকিয়ে বললাম। রাইসা ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, আরে, আপুকে একটু ভাইয়ার কাছে যেতে দে না, আমরাও দেখি ভাইয়ার রিয়েকশন। পাগল নাকি? আমার খুব বিরক্ত লাগছে। আর উনি জানলেও রাগ করবে। তার এসব পছন্দ না, তুই তো জানিসই। আর এটা তো ঠিকও না। ধুর, কিচ্ছু হবে না, তুই চুপ থাক। একটু মজা নিতে দে না। সামা আপু যখন জানবে তার রিয়েকশনটা দেখার জন্য তরস হয়েছে না আমার। অতঃপর সামা আপুর দিকে ঘুরে রাইসা বলল, তুরফা কিভাবে বলবে আপু? ছোট হয়ে ও বড় ভাইকে এমন কথা বলতে পারে বলো? তার চেয়ে তুমি বরং নিজেই যাও ভাইয়ার কাছে। কথা বলার চেষ্টা করে দেখো। অল দ্য বেস্ট। রাইসার কথায় খানিকটা ইতস্তত করে পূর্ণর দিকে হাঁটা শুরু করলেন সামা আপু। আমি এসব দেখে অসন্তুষ্ট হলেও পূর্ণর রিয়েকশন দেখার লোভে মুখে কলু পেটে বসে রইলাম রাইসার পাশে। হাই, ভালো আছেন? সামা আপুর কথায় এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালেন পূর্ণ। আপুকে দেখে যেন চিনতে কিছুটা সময় নিলেন। চেনার পরপরই উনার অভিব্যক্তিতে পরিবর্তন এলো। চোখমুখ শক্ত করে পুনরায় ফোনে মনোযোগ দিতেই সামা আপু আবারও বললেন, আমাকে চিনতে পেরেছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, চিনেছি। গতবারের মতো এবারও একই ভুল করতে যাচ্ছ তুমি। বাট আই এম নট ইন্টারেস্টেড। নাও এক্সকিউজ মি। গলায় একরাশ গম্ভীরতা ঢেলে উনি কথাগুলো বলেই চেয়ার থেকে উঠে আপুকে পাশ কাটিয়ে চলে গেলেন। বেচারি সামা আপু কালো মুখে পাশে এসে দাঁড়ালেন। দ্বিতীয়বার রিজেক্ট হওয়ায় হতাশ মুখে নিজের দলবলের সাথে গিজগিজ করতে করতে অন্য পাশে চলে গেলেন। এদিকে আমার পাশে রাইসা হেসে কুটিকুটি হলেও আমি কি রিয়েকশন দিব ভেবে পেলাম না। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণর দিকে যাওয়ার জন্য অগ্রসর হলাম। বাসার ছাদের এক কোণে নিজ মনে ফোনে কথা বলছিলেন পূর্ণ। আমি পাশে এসে আলতো করে তার বাহু ছুঁয়ে দিতেই পেছনে ফিরলেন। আমায় দেখে ফোনে কথা বলতে বলতেই এক হাতে হালকাভাবে জড়িয়ে ধরলেন। খানিকক্ষণ বাদে ফোন রেখে বললেন, অবশেষে সময় হলো আমার কাছে আসার। আপনি এখানে ছিলেন? আমি তো নিচে খুঁজছিলাম এতক্ষণ। সব জায়গায় খুঁজে এলাম, তারপর না পেয়ে এখানে এসেছি। কি করব বলো? যার জন্য এখানে আছি তার তো আমার জন্য সময় নেই, উল্টো অন্য আপদ পিছু নিচ্ছিল। তাই বাধ্য হয়ে এখানে এসে দাঁড়িয়েছি। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। কি বুঝাচ্ছেন তা বুঝেও না বুঝার ভান করে আর চোখে চেয়ে বললাম, অনেকক্ষণ ধরেই তো আছেন। এখন চলুন, খেয়ে দিয়ে বাসায় যাবেন। কথাটি বলে উনার হাত ধরে নিচে নামার জন্য অগ্রসর হতেই হাতে টান পোড়ায় থেমে যেতে হল। পূর্ণ এক কদম এগিয়ে এসে ভ্রু তুলে বললেন, আমায় তাড়িয়ে দেওয়ার এত আগ্রহ কেন তোমার? আমার এখানে থাকা ভালো লাগছে না? না, এটা মেয়ের গায়ে হলুদ। এখানে শ্বশুরবাড়ির লোকজন থাকে না। আপনি এখনই খেয়েই চলে যাবেন, বুঝেছেন? সিরিয়াসলি, তুরফা? তুমি সত্যিই যেতে বলছো আমায়? জি হ্যাঁ।
এখন চলুন তো। কথাটি বলেই উনাকে কিছু বলার সুযোগ না দিয়েই তার হাত ধরে টেনে নিয়ে গেলাম নিচে। আর যাই হোক, উনাকে কেন তাড়িয়ে দিচ্ছি তা উনাকে মুখে বলতে পারলাম না। উনার উপর আমার বিশ্বাস থাকলেও অন্য মেয়েরা তার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে, বিষয়টি সহ্য করা দুষ্কর হয়ে যাচ্ছিল যেন। সকলের দৃষ্টির অগোচরে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েই বাড়ির বাহিরে গাড়ির কাছে চলে এলাম দুজনে। যাওয়ার আগে আমার দিক কিছুক্ষণ তাকিয়ে থাকলেন উনি। হঠাৎ শক্তভাবে নিজের সাথে জড়িয়ে ধরে বললেন, এখন কেন তাড়িয়ে দিচ্ছ জানি না, তবে যে কারণেই হোক আজ কিছু বলছি না। কাল তো আসছিই তোমায় নিয়ে যাওয়ার জন্য। তখন এমন করলে একদম তুলে নিয়ে যাব সবার সামনেই, বুঝেছ? বুঝেছি। এখন সরুন তো, বাসায় যান। যাওয়ার কথাটা আরেকবার বলতেই ঘাড়ে শক্ত কামড় অনুভব হল। সুচালো ব্যথায় হাতের বাঁধন খানিকটা ঢিলে হল, তবে মুহূর্তের মধ্যেই সে স্থানে পরপর কয়েকটা চুম্বন এঁকে আর ও কিছুক্ষণ জড়িয়ে ধরে অবশেষে ছাড়লেন জনাব। অতঃপর তার রাশভারী আওয়াজ, ছাড়ো তো তুরফা, কতক্ষণ ধরে বাসায় যেতে চাচ্ছি আর তুমি আটকে রেখেছ? বিয়েবাড়িতে এমন করলে হয়? মানুষ ভাববে কি? কথাটি বলেই গাড়িতে উঠে গেলেন তিনি। লুকিং গ্লাসে আমার দিক চেয়ে ঠোঁট কামড়ে হেসে বিদায় নিলেন অবশেষে। সেদিকে চেয়ে হতাশ চোখে মাথা নাড়তেই হাসি খেলে গেল আমার ঠোঁটেও। বিয়েবাড়ির সকাল মানেই যেন অন্যরকম এক সকাল, তাড়াহুড়ো ব্যস্ততায় মিলিত এক সকাল। এখানেও ব্যতিক্রম নয়, রাতের বেলা গল্পগুজব করে মাঝরাতেই ঘুমিয়ে পড়েছিল সবাই যাতে সকালে উঠতে দেরি না হয়। উঠার পর থেকেই ছুটাছুটি চলছে। সকালে উঠেই সবাই প্ল্যান করতে লাগল কে কে গেট ধরবে, কে কি বলবে তা নিয়ে। সব ঠিকঠাক হতেই দুপুরের দিকেই রাইসাকে পার্লারে পাঠানো হল। সন্ধ্যায় অনুষ্ঠান বলে কথা। আমিও একবার পার্লারে সাজতেন চেয়েছিলাম, পরমুহূর্তেই কি মনে করে যেন বাসায় সাজার কথা ঠিক করলাম। শাড়ি পরা শেষ করে রেডি হওয়ার শুরু করব এমন সময় প্রিয়ার ফোন এলো। ফোন ধরতেই সে বলল, হ্যালো ভাবি, তুমি কি পার্লার গেছো রাইসা ভাবির সাথে? না তো। কেন? তুমি কোথায়? আমি বাসার এদিকে একটা পার্লারে যেতে চাইছি। মা জিজ্ঞেস করল তোমার থেকে শুনতে। যদি না সেজে থাকো তবে তুমিও চলো, এসো না আমার সাথে? একসাথে সেজে নিব দুজন। আইডিয়াটা খারাপ না, যাওয়া যায়। আমি শুধু শাড়িটা পরেছি মাত্র, আর কিছুই করিনি। তাহলে রিকশা নিয়ে আসছি একটু পর। আচ্ছা, তাড়াতাড়ি এসো। কাকে আসতে বলছিস? হঠাৎ করে ফোনের ওপাশে পূর্ণর গলা শুনে চমকে গেলাম। উনি এখানে কই থেকে এলেন? একটু পরেই কানে এলো প্রিয়ার আওয়াজ, আরে বড় ভাইয়া, তুমি যে? তুরফা ভাবির সাথেই কথা বলছিলাম। ভাবিকে পার্লারে আসতে বলছি আমার সাথে, একসাথে সাজতেন যাব। আমার চার্জারটা যে নিয়েছিলি ওটা নিতে এসেছিলাম। কোথায় তুরফা এখন? আমি তো একটা কাজে বাহিরে যাচ্ছি, তাহলে আমার গাড়িটা পাঠিয়ে দেই ওর জন্য। ড্রাইভার নিয়ে আসুক ওকে, আমি রিকশায় যাবনি। তা দিতে পারো, কিন্তু ভাবি যে বলল রিকশায় আসবে। তোর ভাবি কি আমার চেয়ে বেশি বুঝে? ওকে বল আমি যা বলেছি সেটাই হবে। নেও বাবা, তোমরাই ঝগড়া করো, আমি তোমাদের এসবের মধ্যে নাই। উনার হাতে ফোন দিয়ে প্রিয়া হয়তো অন্যদিকে গেল। শুনতে পেলাম তার গম্ভীর আওয়াজ, রেডি হওনি কেন এখনো? আমি তো ভেবেছিলাম তোমরা মেয়েরা সকাল থেকেই সাজতেন শুরু করবে আজকের দিনে। অথচ আমার বউ দুনিয়ার অলস। মোটেও না, আমার আরও অনেক কাজ আছে, বুঝেছেন?
এত কিছুর পরেও শাড়ি পরেছি এত কম সময়ের মধ্যে। সাজগোজ শুরু করতে যাব ঠিক সে সময় প্রিয়ার কল এলো, না হয় এতক্ষণে সাজাও শেষ হয়ে যেত আমার। উনি কোনো জবাব না দেওয়ায় কিছুক্ষণ পর আবার নিজেই বললাম, আর আপনি কেন গাড়ি পাঠাতে চাইছেন বলুন তো? ড্রাইভার আসতে আসতে তো আমি পৌঁছেই যাব বাসায়, অতক্ষণ বসে থাকলে তো দেরি হয়ে যাবে আমাদের। এবার মুখ খুললেন পূর্ণ। শান্ত গলায় তার সোজা জবাব, এতক্ষণ ভাবছিলাম তোমাকে দেখতে কেমন লাগছে, কিন্তু তোমার চিন্তাধারা দেখে অবাক না হয়ে পারলাম না। শাড়ি পরে তুমি একা আসতে চাও, আর আমি তোমাকে আসতে দিব এটাও ভাবো? দেখুন, আপনার এসব ফাইজলামি শোনার মুডে নেই আমি এখন, বুঝেছেন? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। পরে আবার আপনিই খোঁটা দিবেন আমাকে দেরি করার জন্য। দেরি হবে না। আমি প্রিয়াকে ইতোমধ্যে ড্রাইভারকে বলে দেওয়ার জন্য পাঠিয়েছি। ওর যেতেও সময় লাগবে না, তোমার আসতেও সময় লাগবে না। আর যাই হোক, তোমাকে আমি একা আসতে দিব না। একটাই বউ আমার, রাস্তায় কেউ তুলে নিয়ে গেলে আমার কি হবে? অত রিস্ক আমি নিতে পারবো না। এখন এটা নিয়ে আর কোনো কথা হবে না, বুঝেছ? এমন সময় তার এসব আহ্লাদী কথাবার্তায় বিরক্তিতে মুখে কলু পেটে রইলাম। এই লোকের সাথে এসব ব্যাপারে তর্ক করা মানেই দেয়ালের সাথে তর্ক করা। এর চেয়ে যা বলছে তা চুপচাপ শোনাই বুদ্ধিমানের কাজ। কিছুক্ষণ পর আমার জবাব না পেয়ে উনি বললেন, কোথায় গেলে? কথা বলছো না কেন? এমনি। আপনি না কোথাও যাবেন বলছিলেন? তার কি হলো? ও ড্যামিট, আমি তো ভুলেই গিয়েছিলাম। বিয়ের গাড়ি সাজানো প্রায় শেষের দিকে, ওখানেই যাচ্ছিলাম। তাছাড়া নিজেই আনতে যেতাম তোমায়। কিন্তু তাই বলে তুমি এভাবে কথার জালে আমাকে ফাঁসিয়ে আমার টাইম ওয়েস্ট করতে পারলে, তোর পাখি? আমার প্রতি একটু মায়া হয় না? আমি এই আপনিই তো এতক্ষণ। তোমাকে তো সন্ধ্যায় দেখছি আমি। এখন রাখো ফোন। ডোন্ট ডিস্টার্ব মি। অতঃপর আমায় কিছু বলার সুযোগ না দিয়েই খুট করে কেটে দিলেন ফোন। নিরুপায় আমি চোখমুখ কুঁচকে অপেক্ষা করতে লাগলাম গাড়ি আসার। সারি সারি মেহমানে ভরপুর কমিউনিটি সেন্টার। ইনভিটেশন কার্ড অনুযায়ী বিয়ের সময় শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। পার্লারে একসাথে রেডি হওয়ার পর প্রিয়াও আমার সাথে চলে এসেছে এখানে। স্টেজে বসে আছে বধূবেশী রাইসা, বেশ সুন্দর লাগছে ওকে দেখতে। ওর সাথে ছবি তুললাম আমরা দুজনে। প্রিয়া আমার সাথে এলেও বরপক্ষের বাকি সবাই গাড়ি নিয়ে পড়ে আসবেন প্রান্ত ভাইয়ার সাথে। তাই প্রিয়া ও আমি দুজন মিলে ঘুরে ঘুরে চারপাশ দেখছিলাম। আমি হাঁটতে হাঁটতে সামনে অগ্রসর হলেও পেছনে পড়ে রইল প্রিয়া। পেছনে ফিরে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল। পিছিয়ে ওর কাছে হেঁটে যেতেই তার দৃষ্টি অনুসরণ করে চোখে পড়ল রায়হান ভাইকে। আমাদের চেয়ে একটু বড় বয়সী একটা মেয়ের সাথে বেশ হাস্যোজ্জ্বলভাবে কথা বলছেন তিনি। সাধারণত শান্ত, চুপচাপ রায়হান ভাইকে এতটা হাসিখুশি দেখা যায় না। সন্দেহজনক বিষয় বটেই। পাশ ফিরে প্রিয়ার চোখের দিক তাকিয়ে ওর মনের অনুভূতি বুঝলাম বেশ। স্বাভাবিকভাবেই ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে এভাবে কথা বলতে দেখলে খারাপ লাগারই কথা। ওর কাঁধে হাত রাখতেই প্রিয়া ছলছল চোখে বলল, ওই মেয়েটা কে ভাবি? তুমি চিনো? আমিও সঠিক বলতে পারছি না বোন। কে এটা যে এভাবে ভাইয়ার সাথে কথা বলছে? এটা উনার গার্লফ্রেন্ড না তো? এজন্যই বোধহয় এতদিন আমায় প্রপোজ করেননি। উদাসীন মুখে বলল প্রিয়া, ওর কণ্ঠে তাচ্ছিল্যের আভাস। ওকে কি বলে সান্ত্বনা দিব ভেবে পেলাম না, তবুও মুখে বললাম, আরে এভাবে বলছো কেন?
তার গার্লফ্রেন্ড থাকলে কি তোমাকে সময় দিত এতদিন? আর যাই হোক, রায়হান ভাই এমন মানুষ নয়, হবে কোনো ফ্রেন্ড বা কাজিন হয়তো। আমি সব জানি, কিন্তু আসার পর থেকেই বিষয়টা খেয়াল করছি। প্রথমে তোমার মতো সাধারণ ফ্রেন্ড বা কাজিন মনে করে ইগনোর করছিলাম দুজনকে, কিন্তু এখন বেশ কিছুক্ষণ থেকে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে তাদের সম্পর্কটা সাধারণ কাজিন বা ফ্রেন্ডের মতো নয়। অনেকক্ষণ থেকেই এভাবে চিপকে আছে মেয়েটা উনার সাথে। এসব কই থেকে উড়ে এসে জুড়ে বসল আমার কপালে। সংসার শুরু হওয়ার আগেই আগুন লাগিয়ে দিচ্ছে। প্রিয়ার কথায় হাসব না কাঁদব ভেবে পেলাম না। তবে ওকে কিছু বলার আগেই আন্টি ডাকলেন আমায়। প্রিয়াকে ইশারা করে সেদিকে চলে গেলাম। কিছু মেহমানদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন আন্টি। তাদের সাথে ভাব বিনিময় করে চলে আসার পথে পূর্ণর মেসেজ এলো ফোনে, আমরা রওনা দিয়েছি, আসছি কিছুক্ষণের মধ্যেই, তোমায় দেখার জন্য আর তরস সইছে না বউ। তার মেসেজে ছোট্ট হাসির রেখা ফুটে উঠল মুখে। লোকটা আসলেই অদ্ভুত, কখনো দুষ্টু, কখনো রাগী, কখনো গম্ভীর, তো আবার কখনো অস্থির। এই সামান্য খুদে বার্তাতে বড্ড অধৈর্য শোনাল তাকে। এসব ভেবে ফোন দেখতে দেখতে হেঁটে চলতেই সামান্য ধাক্কা খেলাম একজনের সাথে। মুখ তুলে তাকাতেই চোখে পড়ল এক ছেলে। চিনতে পারলাম না ঠিক, এবার অনেক মানুষকে দাওয়াত দেওয়ায় অনেক মেহমানই অচেনা। এই ছেলেটাও তাদের মতোই কেউ হবে হয়তো। ভদ্রতার খাতিরে সরি বলে পাশ কাটিয়ে যেতেই ছেলেটির আওয়াজে থেমে গেলাম। এক্সকিউজ মি। জি। আপনি কোনো পক্ষের? কোনে পক্ষ না বরপক্ষ? যদি বলি দুপক্ষেরই তাহলে? ওয়াও, ইন্টারেস্টিং তো, বাঁকা হেসে বলল ছেলেটি। ওর ভাব দেখে বিরক্ত লাগায় সেখান থেকে চলে যেতে নিলাম। এমন সময় ছেলেটা আবারও সামনে এসে পথ আটকে দাঁড়ালে ছোট ছোট চোখে তাকিয়ে বলেই ফেলি, এনি প্রবলেম? থামাচ্ছেন কেন এভাবে? সরি মিস, আপনার নাম তো জানি না। আপনার নামটা কি বলা যাবে? আমি রায়হানের ফ্রেন্ড তো, ওর বোনের বিয়ের অনুষ্ঠান তাই এসেছি। তবে এখানে কাউকে চিনি না, এজন্য আপনার সাথে পরিচিত হতে চাচ্ছিলাম। ওহ, কিন্তু আপনি কি পুরো বিয়েবাড়িতে পরিচিত হওয়ার জন্য আমাকেই পেলেন? অন্য কাউকে দেখুন, আমার আরও কাজ আছে। এক্সকিউজ মি। তীক্ষ্ণ কণ্ঠের সরাসরি জবাবে তাকে থামিয়ে দিতেই পুনরায় আন্টির আওয়াজ কানে এলো, এই তুরফা, এদিকে আয় তো জলদি, বরপক্ষ এসে গেছে। আন্টির কথায় লোকটার থেকে দৃষ্টি সরিয়ে দ্রুত কদমে এগিয়ে গেলাম গেটের দিকে। গেইট ধরার আয়োজন শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বরপক্ষের আগমনে সরগরম হয়ে উঠল চারপাশ। হইচই কলরবে মুহূর্তেই মুখরিত কমিউনিটি সেন্টার। চাপা পড়ে গেল একজনের চাপা কণ্ঠস্বর, তুরফা, নাইস নেম, ইন্টারেস্টিং। গেট ধরা শেষ হল তুমুল ঝগড়ার মধ্য দিয়ে। ছেলেপক্ষ মেয়েপক্ষের কথা কাটাকাটিতে গুঞ্জিত হল চারপাশ। কিন্তু এসবে ঠিকমতো মনোযোগ দিতে পারছিলাম না তখনকার সেই ছেলেটার জন্য। একটু পরপরই তাকাচ্ছে, ওর চাহনিতে বিরক্ত লাগায় টাকা আদান প্রদান শেষে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। পূর্ণর কাছে যাব ভেবে পা বাড়াতেই আবারও সামনে এলো ছেলেটি। ত্যক্ত বিরক্ত কণ্ঠে বলেই ফেললাম, আহা, আপনি আবার এসেছেন যে? ডিস্টার্ব করার জন্য সরি। তবে আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম, মিস তুরফা। দেখুন, আমি মিস নই, মিসেস। তাই অন্য কিছু বলার আগে এটা জেনে রাখুন। যা দুষ্টু মেয়ে, একটু বিরক্ত করছি বলে মজা করছো তাই না?
আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বলতে চাইছি। আশ্চর্য, আমি আপনার সাথে মজা করব কেন বলেন তো? আমিও সিরিয়াসলিই বলছি। তোমরা এখানে কি করছো? এই ফারদিন, তুই তুরফাকে চিনিস? দুজন সেদিকে তাকাতেই চোখ পড়ল সামা আপু ও তার গ্যাংয়ের উপর। সবাই এদিকেই আসছে। সামা আপুর কথা শুনে বুঝলাম ছেলেটার নাম ফারদিন, আর ছেলেটা রায়হান ভাইয়ার পাশাপাশি সামা আপুরও বন্ধু হবে হয়তো, অন্তত কথা শুনে তো তাই মনে হচ্ছে। যা ভেবেছিলাম তাই হল। ফারদিন হেসে বলল, আরে না, চিনি না দেখেই তো পরিচিত হতে চাচ্ছি। ইউ নো, চোখ টিপে বলল ছেলেটা। সেদিকে হেসে সামা আপুও তাল মিলিয়ে বলল, আইডিয়া খারাপ না, পরিচিত হতে পারিস। মেয়ে কিন্তু ভালো আছে। রাইসার বান্ধবী এবং চাচাতো ননদ হয়। তাই নাকি? এজন্যই বোধহয় দুই পক্ষ বলছিলে তখন, তাই না? বাই দ্য ওয়ে, তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু। এদের কথায় বেশ বিরক্তবোধ করলাম। আমার সম্পর্কে পুরোপুরি না জেনে একজন ইচ্ছেমতো বলছে আরেকজন মনের সুখে ফ্লার্ট করছে। কখন যে পূর্ণ এদিকে চলে আসেন কে জানে। খুব সুন্দর লাগছে। আচ্ছা, তারপর? হঠাৎ করেই পূর্ণর প্রগাঢ় আওয়াজে থেমে গেল ফারদিন। ভয়ে বিস্ময় জমে গেলাম আমি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, প্রবাদটির সারমর্ম হাড়ে হাড়ে উপলব্ধি করলাম যেন। অপরদিকে ফারদিন আমার থেকে দৃষ্টি সরিয়ে ড্যাবড্যাব করে চেয়ে রইল শক্ত চোয়ালে মুষ্টিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা পূর্ণর দিকে। খানিকক্ষণ ভ্রু কুঁচকে উনার দিক তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? আর আমাদের দুজনের মাঝখানে কথা বলছেন কেন? এটা পূর্ণ ভাই, রাইসার ভাসুর, তুরফার কাজিন, চাচাতো ভাই, ইউ নো। পাশ থেকে পূর্ণর দিকে একদৃষ্টিতে চেয়ে থেকে বললেন সামা আপু, তার চোখে মুখে এখনও পূর্ণর প্রতি মুগ্ধতার ছাপ স্পষ্ট। কিন্তু পূর্ণর সেদিকে ধ্যান নেই, উনি বেশ রাগী চোখে তাকিয়ে আছেন আমার দিকে। তার মধ্যে উনাকে আমার ভাই বলায় যেন এতক্ষণের রাগের অগ্নিতে ঘি ঢাললেন সামা আপু। পূর্ণ কিছু বলার আগেই সবকিছু শুনে ফারদিন ছেলেটা পুনরায় আমার দিকে ফিরে বলল, তুরফার বড় ভাই? হ্যান্ডসাম ম্যান আই সি। তো হ্যাঁ, যা বলছিলাম। ইউ আর ভেরি প্রিটি, মিস তুরফা। আমি জানি তুমি নিশ্চয়ই আমাকে হ্যাংলা ছেলে ভেবে ম্যারিড হওয়ার কথা মিথ্যা বলছ, তাই তো? ডোন্ট ওয়ারি, আমি সেরকম ছেলে নই। প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগে গেছে তাই পরিচিত হতে চাচ্ছিলাম আগে। তবে তুমি চাইলে আমি তোমার পরিবারকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিতে পারি। মিস্টার পূর্ণ, আপনি যদি চান তবে আপনার বোনকে আমি। ব্যাস, সব শেষ। ফারদিনের কথা শুনে আতঙ্কে আতকে উঠলাম। যেটার ভয় ছিল সেটাই হল। পূর্ণর ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেল যেন। সবার সামনেই কলার চেপে ধরলেন ফারদিনের। শক্তপোক্ত আওয়াজে শীতল চাহনিতে বিকটভাবে ধমকিয়ে বললেন, হাউ ডেয়ার ইউ? তুমি কি জানো তুরফা আমার কে? ফার্স্ট অফ অল, একটা কথা ভালোভাবে মাথায় সেট করে নেও যে ওর বিয়ে হয়ে গেছে। এন্ড শি ইজ নট মাই সিস্টার এনিমোর, বিকজ নাও শি ইজ মাই ওয়াইফ। আর তোমার ভাগ্য ভালো যে তুমি অচেনা মানুষ, আমাদেরই অনুষ্ঠানের আমন্ত্রিত এক মেহমান দেখেই এতক্ষণ চুপচাপ কন্ট্রোল করছিলাম নিজেকে ও নিজের রাগকে। কিন্তু তোমার শেষের কথাগুলো শুনে আর থামতে পারিনি। আমার সামনে, আমার কাছেই, তুমি আমারই বউকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছ? হাউ ফানি! উনার চাপা গলার গর্জনে চমকে উঠল সবাই। আমাদের বৈবাহিক সম্পর্কের কথা শুনে চোয়াল ঝুলে পড়ল সামা আপুর,
রাইসার বাকি কাজিনরাও বড় বড় চোখে পূর্ণর দিক তাকিয়ে আছে। সবশেষে আহত গলায় ফারদিনের আওয়াজ, হোয়াট, আর ইউ সিরিয়াস? আপনারা দুজন সত্যিই স্বামী স্ত্রী? ছেলেটার চোখে মুখে বিস্ময়, দেখে বোঝা যাচ্ছে এমনটা আশা করেনি সে। এদিকে তার প্রশ্নে পূর্ণর গম্ভীর মুখ আরেকটু থমথমে হয়ে গেল। চোখমুখ শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়লেন, আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করছি? ফারদিন কিছু না বলে মনোযোগ দিয়ে উনাকে পর্যবেক্ষণ করল। খানিকক্ষণ বাদে দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে ওকে দেখে তো মনেই হয় না ও বিবাহিত, তাই ভাবছিলাম মজা করছে। ফারদিনের কথায় যেন বেজায় বিরক্ত হলেন উনি। ভ্রু কুঁচকে আমার দিক চেয়ে বললেন, দুজনকে আলাদাভাবে দেখলে কিভাবে মনে হবে? একসাথে দেখলে তবেই না বুঝবে। এই তুরফা, ওখানে কি করছো? এদিকে আসো। কথাটি বলতে বলতে নিজেই আমার হাত ধরে নিজের পাশে দাঁড় করালেন। ইস্ট লজ্জায় রক্তিম আমি শুধু এদিক ওদিক তাকালাম বার কয়েক। পূর্ণ আর কিছু বলবে তার আগেই উনাকে বোরাব্বু ডাকলেন, হয়তো কোনো কথা আছে। তাই আমায় ছেড়ে আবার সেখানে চলে গেলেন তিনি। পূর্ণ চলে যেতেই ফিসফিস শুরু হলো রাইসার কাজিনদের মধ্যে। ফারদিন ছেলেটাও এক পলক আমার দিক তাকাল। এগিয়ে এসে নিচু স্বরে বলল, এভাবে মনটা ভেঙে না দিলেও পারতে। তোমার হাজবেন্ডের উপর হিংসা হচ্ছে কিন্তু। হি ইজ আ লাকি ম্যান টু হ্যাভ ইউ। কথাটি বলে সে উদাস হেসে অন্যদিকে চলে গেল। এদিকে ফারদিনের কথায় অন্যমনস্ক হয়ে গেলাম। কি বলে গেল সে? উনি আমাকে পেয়ে লাকি? যদি সে পূর্ণকে পুরোপুরি চিনত তবে হয়তো এর উল্টোটা বলত। কেননা আমি পূর্ণর চেয়ে শতগুণ বেশি ভাগ্যবান তার মতো একজন জীবনসঙ্গী পেয়ে। আমার প্রতি উনার নিখাদ ভালোবাসার সামনে আমার ভালোবাসা যে কিছুই না। এসব ভাবনার মধ্যে সামা আপু সরু চোখে এগিয়ে এসে বলে উঠলেন, ব্যাপার কি তুরফা? পূর্ণ তোমার জামাই হয় কখনো বললে না যে? বলার সুযোগটাই পেলাম কখন আপু? তুমি তো আমাকে বলার সুযোগ না দিয়েই তাকে আমার ভাই বানিয়ে দিলে। সে যাই হোক, তোমার জন্য খারাপই লাগছে। কেন খারাপ লাগবে? মুকুচকে জিজ্ঞেস করতেই তাচ্ছিল্যভরে হেসে শামা আপু বললেন, পূর্ণ দেখতে যতই সুন্দর হোক না কেন, ও যে কঠোর বাপরে। যেভাবে ধমক দিল ফারদিনকে তাতেই বুঝা গেল সব। আমিও কথা বলতে গিয়েছিলাম, ইগনোর করল কিভাবে? এমন চুপচাপ গম্ভীর মানুষের সাথে সংসার করা কি চারটিখানি কথা নাকি? তুমি যে কিভাবে ওকে ম্যানেজ করো আমি ভাবতেও পাচ্ছি না। তার কথায় মেজাজ খারাপ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে যাব এমন সময় প্রিয়া এগিয়ে এলো। হয়তো সামা আপুর শেষের কথাটুকু শুনতে পেরেছে, তাই আমার কিছু বলার আগেই ও বলল, আমার বড় ভাইয়া বাহিরে থেকে যতটাই গম্ভীর হোক না কেন, ও ভেতর থেকে কত নরম সেটা শুধু ওর কাছের মানুষরাই জানে। বাহিরের লোকরা তার এ রূপের দেখা পায় না। সো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আমার ভাই সেরা। প্রিয়ার কথায় মুখ বেঁকিয়ে সামা আপু চলে গেল। আমি ওর দিক ঘুরে বললাম, তুমি কই থেকে এলে? খুঁজছিলাম যে এতক্ষণ। আর বলো না, লম্বা কাহিনী পড়ে শোনাবো তোমায়। এখন চলো, বাবা ডাকছে। এক আত্মীয়ের সাথে পুরো পরিবারকে পরিচয় করাবে। ভাইয়াও সেখানে আছে, তোমায় ডেকে আনতে বলল। একটু থেমে প্রিয়া আবারও বলল, ওই মেয়েটার কথায় মন খারাপ করো না আপু। ভাইয়াকে পটাতে ব্যর্থ হয়েছে তো তাই এখন সে তার কাছে খারাপ। আঙুর ফল টক, জানোই তো। প্রিয়ার কথায় হেসে মাথা নাড়িয়ে দুজন এগিয়ে চললাম বাকি সবার কাছে।
অনুষ্ঠানের শেষের দিকে ছবি তোলা, খাওয়া দাওয়া শেষে মেহমান চলে যাওয়া শুরু করেছে এক এক করে। এতক্ষণের ভরপুর বিয়েবাড়িটা যেন মুহূর্তেই অনেকটা ফাঁকা হয়ে এসেছে। পরিবারের কাছের মানুষরা সবাই গল্পগুজবে ব্যস্ত। আমি অনেকক্ষণ থেকে পূর্ণকে খুঁজছি, তাকে পাওয়া যাচ্ছে না। কোথায় উধাও হয়ে গেলেন ভাবতে ভাবতেই একদম কোণার দিকে চোখ পড়ল। চুপচাপ দাঁড়িয়ে এক নির্জন কোণে জানালা দিয়ে বাহিরের চাঁদ দেখছেন। মুচকি হেসে সেদিকে এগিয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি কারো এদিকে মনোযোগ নেই, তাই আলতো করে পেছনে থেকে উনাকে জড়িয়ে ধরতেই কিছুটা চমকে গেলেন তিনি। পরমুহূর্তেই তার বুকে রাখা আমার হাতের উপর স্পর্শ করে পুনরায় স্বাভাবিক হয়ে গেলেন। উনি পেছনে ফিরতেই তাকে ছেড়ে দিলাম। উনি তীক্ষ্ণ চাহনিতে আমার দিক চেয়ে বললেন, এখন আসছো কেন আমার কাছে? তুমি তো সিঙ্গেল, একা একাই ঘুরে বেড়াও। আমার কাছে তোমার কি কাজ? তার গলায় সূক্ষ্ম রাগ, অভিমান স্পষ্ট। এক কদম এগিয়ে উনার হাত ধরে আর চোখে তাকিয়ে বললাম, ওহ তাই? আমি তো আমার জামাইকেই খুঁজছিলাম। আপনি কি তাকে দেখেছেন? পূর্ণ ভ্রু কুঁচকে আমার দিক চেয়ে থাকলেন এক মুহূর্ত। কিছু বোধগম্য না হওয়ায় বলে উঠলেন, মানে? তোমার জামাইকে খুঁজে পাওনি এখনো? না তো। সে বেচারা মনের দুঃখে জানালার কোণে দাঁড়িয়ে চাঁদ দেখছিল, তাই তো তাকে সঙ্গ দিতে এলাম। কিন্তু উনি যদি আমাকে না চায় তার কাছে, তবে আমি চলে গেলাম। যেয়ে দেখি তো ফারদিন ছেলেটা কি করছে। কথাটি বলেই হাসি চেপে উনার হাত ছেড়ে চলে যেতে নিলে তড়িৎ গতিতে এগিয়ে এসে আমার হাত ধরলেন পূর্ণ। আচমকাই টেনে নিয়ে গেলেন কমিউনিটি সেন্টারের বাহিরে এক কোণে। এতক্ষণ হাসলেও হঠাৎ করে লজ্জা ও ভয় লাগা শুরু হল। এখানে কেন আনলেন আবার? মাথা উঁচু করে তার দিক তাকাতেই কোমর জড়িয়ে ধরে শক্ত হাতে টেনে নিলেন নিজের দিকে। এক হাতে শক্ত করে গাল চেপে ধরে বললেন, খুব সাহস হয়েছে না? আমাকে জেলাস ফিল করানোর চেষ্টা করছো? জায়গাটা নির্জন হলেও যে কেউ এসে পড়তে পারে। আর দুজনকে এমন অবস্থায় দেখলে নির্ঘাত ভীষণ লজ্জায় পড়তে হবে। তাই অস্বস্তিতে অন্যদিক তাকিয়ে চুপ মেরে রইলাম কোনো রকম। আমায় চুপ থাকতে দেখে পূর্ণ কিছুক্ষণ খোলা চুলে মুখ গুজে শ্বাস নিয়ে ছেড়ে দিলেন ঝটপট। উনার থেকে ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই হঠাৎ করে গভীরভাবে চুমু খেলেন ডান গালে। বিস্ফোরিত নয়নে উনার দিক তাকাতেই দেখি বাঁকা হেসে নিজের চুলে হাত চালাচ্ছেন জনাব। কিছু বলছি না বলে খুব দূরে দূরে থাকা হচ্ছে আমার থেকে, তাই না? বাসায় চলো শুধু একবার। উনার ফালতু কথা ও কাণ্ডে থতমত খেয়ে লজ্জা বহুগুণ বেড়ে গেল। একই সাথে মনে হানা গেল আশঙ্কা কেউ যদি দেখে ফেলে। প্রচণ্ড অস্বস্তিতে চোরা চোখে আশেপাশে তাকাতেই হুট করে দৃষ্টি পড়ল সামা আপুর দিকে। এক কানে ফোন চেপে কিছুটা হা করে চেয়ে আছেন আমাদের দিকে, হয়তো ফোনে কথা বলার জন্য এমন নির্জন জায়গায় এসেছিলেন আর তখনই এ কাণ্ড ঘটতে দেখেছেন। কি লজ্জাজনক ব্যাপার! ছি! আমাকে তাকাতে দেখেই জোর কদমে অন্যদিক চলে গেলেন সামা আপু, এদিকে আমার লজ্জায় বিষম খাওয়ার জোগাড়। অথচ পূর্ণ নির্বিকার দাঁড়িয়ে আছেন যেন কিছুই করেননি উনি। রেগে কিছু বলতে যাব এমন সময় তিনি বললেন, কি তাকিয়ে আছো কেন? এভাবে সেজেগুজে আমাকে ঘায়েল করার কোনো দরকার ছিল বলো? তুমি ছেলে পেলে পিছনে ঘোরাও, তাতে কিছু না, হার আমি কিছু করলেই দোষ? সব দোষ তোমার, বুঝেছ? এভাবে ভরা বিয়েবাড়িতে আমাকে পাগল না করলেও পারতে, তোর পাখি। অতিষ্ঠ চাহনিতে উনার দিক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। আজকাল উনার সাথে তর্ক করতেও মন চায় না। হতাশাগ্রস্ত মনে মেনেই নিলাম, হ্যাঁ, এখন সব দোষ আমার। দেখতে দেখতেই কেটে যায় সময়ে।
তেমনিভাবে প্রান্তরাইসার অনুষ্ঠানের পর বেশ কয়েক সপ্তাহ পেরিয়েছে। এই কয়েক সপ্তাহে বদলেছে বেশ কিছু সমীকরণ। তার মধ্যে রায়হান প্রিয়ার সম্পর্ক অন্যতম। এই যেমন সেদিন রায়হানকে অন্য মেয়ের সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখে প্রিয়া ওর থেকে দূরত্ব বজায় রেখে চলছে। প্রথম রায়হান বিষয়টা বুঝতে না পেরে অতটা পাত্তা দিত না, কিন্তু দিন যত যাচ্ছে প্রিয়া ওকে ক্রমাগত ইগনোর করেই চলছে। তাই এ বিষয়ে প্রিয়ার সাথে কথা বলতে ওর কলেজের সামনে দাঁড়িয়ে ওর দেখা পায়নি, কেননা বরাবরের ন্যায় রায়হানের জন্য অপেক্ষা না করে এখন আগেই বাসায় চলে যায় মেয়েটা। তাই তো আজ ওকে হাতে নাতে ধরার জন্য কলেজ ছুটির বেশ কিছু সময় আগেই চলে এসেছে রায়হান। হাতঘড়িতে চোখ বুলিয়ে সময় দেখে নিল, মিনিট 5 মধ্যেই বের হওয়ার কথা প্রিয়ার। এসব ভাবতে ভাবতে রায়হান হালকা হাসে। কখনো ভাবেনি তার জীবনে এক বসন্ত যেতে না যেতেই এভাবে আরেকটি বসন্তের দেখা মিলবে। কয়েক মাসের অল্প ব্যবধানেই যে বেশ গভীরভাবেই প্রিয়ার মায় জড়িয়ে গেছে সে। তাই তো আজ সব প্রিয়াকে প্রপোজ করার উদ্দেশ্যে ছুটে চলে এসেছে। সহাস্যে এসব ভাবতে ভাবতেই চোখ পড়ল কলেজ গেটের দিকে। আর মুহূর্তেই যেন ঠোঁটের হাসি মিলিয়ে গেল রায়হানের। প্রিয়া একটি ছেলের সাথে মনের সুখে গল্প করতে করতে হেঁটে আসছে। দুজনের ভাব দেখে প্রত্যক্ষ যে তারা দুজনে বেশ ভালো বন্ধু, বুঝতে অসুবিধা হল না রায়হানেরও। শুধুই বন্ধু, নাকি অন্য কিছু? তুই প্রপোজ করিসনি বলেই হয়তো অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে প্রিয়া, প্রশ্ন করল তার মস্তিষ্ক। কিন্তু মন যে মানতে নারাজ, প্রিয়া ওর সাথে এমনটা করবে সে বিশ্বাস করে না। অপরদিকে দুজনের খিলখিলিয়ে হাসাটা জলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছে রায়হানের হৃদয়ে। চোখমুখ শক্ত করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল সে। আচমকা রায়হানকে নিজের সামনে আবিষ্কার করে থতমত খেয়ে গেল প্রিয়া। মুহূর্তেই হাসি উবে গেল তার ঠোঁট থেকে। আপনি এখানে কি করছেন? লোকটা কে হয় প্রিয়? তোমার পরিচিত নাকি? কিন্তু প্রিয়াকে কিছু বলার সুযোগ দেওয়া হল না। ছেলেটার মুখে নিজ প্রিয়তমার আদুরে ডাক শুনেই রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হল সে। তাই তো টানতে টানতে নিয়ে গেল প্রিয়াকে কলেজ থেকে বেশ খানিকটা দূরে। এই, কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার। মানুষ দেখছে কিন্তু। শুনছেন? হাতে লাগছে আমার। ছাড়ুন প্লিজ, ভাইয়া। প্রিয়ার শেষোক্ত কথায় হঠাৎ করে থেমে গেল রায়হান। হাত ছেড়ে পেছনে ফিরে রাগান্বিত কণ্ঠে তেড়ে এসে বলে উঠল, কি বললে তুমি? ভাইয়া? এখন আমি তোমার ভাই লাগি নাকি? সর্বদা শান্তশিষ্ট দেখে আসা ছেলেটার এমন রূপ দেখে বেশ বিচলিত হয়ে পড়ল প্রিয়া। রায়হানের এমন রূপ তো আগে কখনো দেখেনি। ইতস্তত করে কোনোমতে বলল, আপনি এমন করছেন কেন? কি সমস্যা? সমস্যা আমার? রিয়েলি? এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। কি হয়েছে তোমার? সেদিন বিয়ের অনুষ্ঠানের পর থেকে এরকম করছো কেন আমার সাথে? কতবার কথা বলার চেষ্টা করেছি, ফোন দিয়েছি, মেসেজ দিয়েছি, খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি সমানে ইগনোর করেছ।
আর আজকে তো আরেক ধাপ এগিয়ে গেলে। এটুকু টাইমের মধ্যে নতুন বয়ফ্রেন্ডও বানিয়ে নিলে মনে হচ্ছে। আমাকে আর ভালো লাগে না। আপনার এসব বাজে কথা শোনার ইচ্ছে নেই আমার কাছে। আমি আপনাকে কোনো কিছুর কৈফিয়ত দিতে বাধ্য নই। যার সাথে সেদিন হেসে খেলে গল্প করছিলেন তাকে গিয়ে এসব বলুন, আমাকে নয়, বুঝেছেন? প্রিয়ার কথায় স্পষ্ট অভিমানের ছাপ। ঠিক কোনো কারণে তাকে এতদিন ইগনোর করা হচ্ছিল বিষয়টি এবার বুঝতে অসুবিধা হয়নি রায়হানের। প্রায় সাথে সাথেই কণ্ঠস্বর নরম করে তার উত্তর, আরে তুমি এ বিষয়টার জন্য আমার সাথে এমন করছো? প্লিজ ভুল বুঝো না। আমার পুরো কথাটা তো শুনো। ও আমার সব ফ্রেন্ডদের থেকে স্পেশাল তাই। ওহ, ও স্পেশাল? তাহলে আপনার স্পেশাল মানুষের কাছেই থাকুন। আমার কাছে আপনার কি? তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে কথাটা শেষ করতেই প্রিয়ার ফোন বেজে ওঠে। ড্রাইভার ফোন করেছে, নিতে এসেছে তাকে। ফোনে কথা শেষ করে জোরে এক দীর্ঘশ্বাস ফেলে ছলছল চোখে বলল, দেখুন, এখন আমাকে যেতে হবে। ড্রাইভার নিতে এসেছে। আপনি আমার পিছে আসবেন না, ড্রাইভার দেখে ফেললে বাসায় বলে দিতে পারে। এই রিস্ক আমি নিতে চাই না। আপনি চলে যান। কিন্তু প্রিয়া, আমাকে একবার বলার সুযোগ তো দেও। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, রায়হান ভাই। বললাম না পথ ছাড়ুন। বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে আমার। অতঃপর কোনো কথা না শুনেই প্রিয়া চলে গেল গাড়ির উদ্দেশ্যে। অসহায় চোখে সেদিকে নিষ্পলক চেয়ে থাকল রায়হান। হঠাৎ করেই যেন বুকের বা পাশে চিনচিনে ব্যথা হচ্ছে। একবার ভালোবাসাকে হারিয়েছে, দ্বিতীয়বার হারানোর সাধ্য নেই তার। বার কয়েক চোখ বুঝে বড় বড় নিঃশ্বাস ফেলল সে। অতঃপর ঠান্ডা মাথায় মুষ্টিবদ্ধ হাতে নিজ জীবনের এক শক্তপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। সন্ধ্যাবেলা পড়ার টেবিলে বসে বসে পড়ছিলাম। অ্যাডমিশন একদম দরজায় কড়া নাড়ছে। সপ্তাহ দুয়েকেরও কম সময় বাকি আর। শেষ মুহূর্তে যতটুকু ঠান্ডা মাথায় পড়া যায় পড়ার চেষ্টা করছি। আজকাল পূর্ণও বাসায় থাকলে না নিজে আমায় খুব একটা ডিস্টার্ব করেন, না অন্য কাউকে করতে দেন। আবার মাঝে মধ্যে তো উনি নিজেই রাইসাকে বলে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসেন। এ নিয়ে যদিও রাইসা আমায় বেশ খেপিয়েছে, আমি উনাকে মানা করেছি তাও তিনি শুনলে তো। তার তো একটাই কথা, আমার ধ্যান এখন সব পড়াশোনার দিক দিতে হবে। সে যাই হোক, পড়তে পড়তেই কাঁধে হাতের স্পর্শ পেয়ে পেছনে ফিরলাম। পূর্ণ অফিস থেকে ফিরেছেন। ঘড়িতে দেখি 7টাও বাজেনি। উনি সচরাচর এত তাড়াতাড়ি আসেন না। তাকে দেখে চেয়ার থেকে উঠে মিষ্টি হাসি উপহার দিলাম, বিনিময়ে উনিও মলিন হাসলেন। পড়াশোনা হয়েছে, তোর পাখি? এই তো করছিলাম। তবে আপনি আজ এত জলদি এলেন যে? মাথা ব্যথা করছে খুব। আর থাকতে পারছিলাম না তাই চলে এলাম। ক্লান্ত মুখে বললেন তিনি। তার কথায় মনোযোগী দৃষ্টিতে ভালোভাবে খেয়াল করলাম, মুখ শুকনো লাগছে, ব্যথার দরুন চোখজোড়াও ইস্ট লাল হয়ে আছে। চিন্তিত মুখে বললাম, আচ্ছা, ভালো করেছেন। আপনি ফ্রেশ হয়ে আসুন। আমি মাথা টিপে দিচ্ছি। দেখবেন তখন ভালো লাগবে। তা দিও। তবে আগে 1 কাপ স্ট্রং কফি করে দেও। আমার ভালো লাগছে না, বউ। উনার কথায় দ্রুত মাথা নাড়িয়ে তাকে ওয়াশরুমের দিক ফ্রেশ হওয়ার জন্য ঠেলে পাঠিয়ে নিজে রান্নাঘরে চলে গেলাম। খানিকক্ষণ বাদে কফি করে নিয়ে এসে দেখি ড্রেস চেঞ্জ করে খাটের সাথে হেলান দিয়ে বসে আছেন পূর্ণ। চোখজোড়া বন্ধ করা, এক হাত নিজ কপালের উপর চেপে রেখেছেন।
কফির মগটা খাটের পাশে সাইড টেবিলে রেখে আলগোছে বসলাম তার সামনে। আলতোভাবে উনার গালে হাত রাখতেই চোখ মেলে তাকালেন। আমি ইশারায় কফির মগ দেখিয়ে দিলাম তাকে, কিন্তু উনি দুহাত মেলে ইশারায় তার কাছে আসতে বললেন। বিনিময়ে ভ্রু তুলে আমিও ইশারায় জিজ্ঞেস করলাম কি হয়েছে। পূর্ণ জবাব না দেওয়ায় উনার কাছে এগিয়ে যেতেই নিজেই হাত টেনে জড়িয়ে ধরলেন আমায়। কিছুক্ষণ বাদে শ্বাস নিয়ে ধীর গলায় বললেন, কাল রাতে 3 দিনের বিজনেস ট্যুরে যাচ্ছি। মানে? কোথায় যাবেন? চিটাগং। একা একাই যাবেন? করুণ সুরে বললাম। উনি আমার চুলে হাত বুলাতে বুলাতেই বললেন, তোমার পরীক্ষা না থাকলে তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু নিজের স্বার্থের জন্য আমি তোমার পড়াশোনার সাথে রিস্ক নিতে চাই না। আমার অনুপস্থিতিতে বাসায় থেকে ভালোমতো পড়বে। মনে থাকবে না, ট্যুর পাখি? হুম। জলদি আসবেন কিন্তু। কি হবে জলদি এসে? কেউ তো আমাকে মিসই করবে না। উনার এহেন কথায় আরেকটু প্রবলভাবে জড়িয়ে ধরলাম তাকে, বিনা বাক্যেই বুঝিয়ে দিলাম তাকে ঠিক কতটা মিস করব। উনিও যেন ঠিক বুঝে নিলেন। কপালে চুমু একে ছেড়ে দিয়ে বললেন, এখন সরো তো, কষ্ট করে কফি বানিয়ে আনলে সেটা তো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়েছে? খেয়ে দেখেন তো। হলে বলুন, আমি আবার বানিয়ে আনব, সমস্যা নেই। হয়নি? আর কোথাও যেতে হবে না তোমার। যথেষ্ট গরম আছে। বলেই কফি খেতে আরম্ভ করলেন তিনি। আমিও চুপচাপ বিছানার একপাশে বসে দেখতে লাগলাম তাকে। খাওয়া শেষ হতেই মগটা পুনরায় সাইড টেবিলে রেখে আমাকে বিছানায় উঠে বসতে বললেন। বিনা বাক্য ব্যয় তার কথা মেনে নিতেই আমার কোলে মাথা রাখলেন তিনি। এখন কি করতে হবে বুঝে আসতেই নিজ হতেই হাতজোড়া চলে গেল তার চুলের ভাঁজে। উনার কালো ঘন চুলগুলো হালকাভাবে টেনে দিতেই প্রশান্তিতে চোখ বুজে এলো তার। সেদিকে চেয়ে মিহি কণ্ঠে জিজ্ঞেস করলাম, এখন কি একটু আরাম লাগছে আপনার? আর খারাপ লাগছে কি? তুমি কাছে থাকলে আমার কখনোই খারাপ লাগে না, ট্যুর পাখি। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে কথাটি বললেন তিনি। এদিকে উনার কথায় আমার অন্তর প্রশান্ত হয়ে গেল। এত আদুরেভাবে কিভাবে কথা বলে লোকটা? ভাবতে ভাবতেই তার চুলে, কপালে ম্যাসাজ করে দেওয়ার মাঝেই ঘুমের রাজ্যে প্রবেশ করলেন তিনি। তাকে শান্তিতে ঘুমাতে দেখে মুচকি হাসি ফুটে উঠল আমার ঠোঁটেও। মাথা ঝুঁকিয়ে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়েছে পূর্ণ ঘুমিয়েছেন। তার মাথা কোলে থাকায় সেভাবেই খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম আমিও। আচমকা ফোন বেজে উঠতেই কাঁচা ঘুম ছুটে গেল। উনার ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে তাই তড়িঘড়ি করে সাইলেন্ট করে দিলাম ফোন। রায়হান ভাইয়া ফোন দিয়েছেন। স্ক্রিনে তার নাম দেখে হৃদয় কুঞ্চিত হল। কল কেটে যেতেই ফোনের স্ক্রিনে দেখলাম রাত 8টা পেরিয়েছে একটু আগেই। হঠাৎ এই সময় রায়হান ভাই কেন ফোন দিচ্ছে আমায়? ভাবনার বিষয়। চলবে।